জয়গুরু। একনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক মানিকলাল শর্মা, শিলং সৎসঙ্গ বিহার, মেঘালয় থেকে। দাদা, আপনি 30 মিনিট বলুন। জয়গুরু মা, শোনা যাচ্ছে? আগে দাদা, সেই শব্দ আজকে কিন্তু একটা হচ্ছে। জয়গুরু। শব্দটা কিসের শব্দ? কিন্তু আমি তো শুনতে পাচ্ছি না কিছু, কোনো শব্দ তো শোনা যাচ্ছে না। কিচকিচ আওয়াজ করছে, কিচকিচ। বন্দে লোক তিলকং সত্যত বার্তা বিভূষণং আমরা কীর্তোচ্চারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয় প্রমত্ত জগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং ব্রহ্মমার্গ প্রদর্শকম প্রেম ভক্তি বিনায়কম শান্তি সুষ্টি বিধায়কম আচার্যং প্রবরং নৌমি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় অবিন বাবার আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকের এই অনলাইন সৎসঙ্গের আমার দ্বিতীয় রাত্রি। আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আপনাদের মতো ভক্তিমতী মায়েরা এবং দাদাদের সামনে আমার জীবনের অনুভূতির কথা বলতে পারছি। ঠাকুর বলেছেন, তুমি অকিঞ্চন হও, তিনি ছাড়া যেন তোমার আর কিছুই না থাকে। তোমার অন্তর আকর্ষণকে বেপে এর ভিতর দিয়ে তোমার শাশ্বত প্রীতি ঐশ্বর্য অঢেল হয়ে উঠুক। উৎক্রমণী উৎক্রমণী অনুবিপনায় এমনতর যদি না হয়, তবে তোমার ধর্মও হলো না, কর্মও হলো না। আমাদের জীবনে আমাদের প্রত্যেকের সঙ্গে যারা আমরা দীক্ষা নিয়ে, একটা কল আমাকে ডিস্টার্ব করছে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অনুভূতি আছে, এবং সেই অনুভূতিগুলির মধ্যে এমন সব ঘটনা ঘটে থাকে যেগুলিকে আমরা আপাত দৃষ্টিতে অলৌকিক বলে ভাবি, কিন্তু ঠাকুরের অভিধানে কিন্তু অলৌকিক বলে কোনো কথা নেই। তিনি বলছেন যে প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু না কিছু কারণ থাকে। যাই হোক, আমার শঙ্করী মা কালকে আমাকে বললেন যে আপনি আবার কন্টিনিউ করবেন, তাই আজকে আমি আরেকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে 3 মাস দাদা, প্রতিবোধ দাদা গুয়াহাটি মন্দিরে ছিলেন, সেই 3 মাসে অনেক অনেক লীলার প্রত্যক্ষদর্শী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো আমি মধ্যখানে 2-4 দিনের জন্য শিলং চলে এসেছি। আমার কি বিশেষ কাজ ছিল, তাই প্রতিবোধ দাদার কাছ থেকে অনুমতি নিয়ে আমি শিলংয়ে এসেছি। 2 দিন পরেই সঞ্জীব মন্ডলদা আমাকে ফোন করে বললেন যে দাদা বলেছেন কালকেই যেন আমি গুয়াহাটি চলে যাই। তো গরমের সময় ছিল, গুয়াহাটিতে গরম পড়ে গেছে, আর শিলংয়ে তো ঘাম বেরোনো গরম হয় না, সারা বছরই আমাদের ঠান্ডা থাকে, কিন্তু ওই সময়টা মানে ন্যাচারাল এসি হয়, গরমও না ঠান্ডাও না। আর আমাদের জন্য তখন বেশ গরমই থাকে, মানে 25-26 ডিগ্রি টেম্পারেচার। তো খবর পেয়ে পরদিন সকালবেলা আমি রওনা দিলাম আমার গাড়ি নিয়ে। তো আমার পরনে একটা পাজামা ছিল আর একটা টাইট গেঞ্জি ছিল, টি শার্ট যাকে বলে, সাদা টি শার্ট। আমি আমার এক সহকর্মী ওই গুয়াহাটি থেকে 30 কিলোমিটার আগে বর্নিহাট বলে একটা জায়গা আছে, ওখানে উনি সয়েল কনজারভেশন অফিসে চাকরি করতেন। তো আমি ওনাকে ফোন করে বললাম যে ওনার নাম হচ্ছে নির্মলেন্দু দাস, ঠাকুরের ঋত্বিক কর্মী। তো আমি বললাম, নির্মলেন্দু দা, আমি তো দাদা ডেকেছেন, আমি যাচ্ছি, আপনি কি যাবেন আমার সঙ্গে?
উনি বললেন ভালোই হলো দাদা, আপনি যাওয়ার পথে আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে। তো আমি ওই বর্ণিঘাটে হাইওয়ের উপরে সাইডে গাড়িটা রেখে নির্মলেন্দ্রকে ফোন করলাম যে আমি এসে গেছি, আপনার জন্য অপেক্ষা করছি, আপনি আসুন। সে মিনিট পাঁচেক পরে একটা কল আসলো আমার কাছে, একটা পরিচিত আওয়াজ। আওয়াজটা হচ্ছে করিমগঞ্জের কাজী, আপনারা অনেকে চেনেন ওকে, আচার্য দেবের অসম্ভব স্নেহের পাত্র। সে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, মানিকদা তুমি ওই রাস্তার পাশে গাড়ি সাইড করে কার জন্য অপেক্ষা করছো? আমি তখন ভাবলাম যে নিশ্চয়ই ও আমাকে কোথাও থেকে দেখছে, আশেপাশে কোথাও আছে। আমি একবার সামনের দিকে বা পেছন দিকে তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি। তা আমি ওকে জিজ্ঞেস করছি, তুই কোত্থেকে বলছিস? ও বলছে ওসব দিয়ে কি হবে। তখন ওর সঙ্গে সঙ্গে ওর ওখান থেকে একটা আওয়াজ এলো, যেটা আমিও চিনি, বর্তমান আচার্য দেবের। কাজীকে বলছেন জিজ্ঞেস করুন ও কার জন্য অপেক্ষা করছে ওখানে। আমি তখন বুঝতে পারলাম যে বর্তমান আচার্য দেবের সঙ্গেই আছে ও, যেখানেই থাকুক। আমি তখন বললাম যে নির্মলেন্দুদার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও নির্মলেন্দুদাকে নিয়ে গুয়াহাটি পৌঁছো, আমরাও পৌঁছাচ্ছি। আমরা তুই কোত্থেকে বলছিস? বলে আমরা তেজপুর থেকে ফিরছি, আমি আর আচার্য দেব আমরা দেওঘর ইয়ে থেকে তেজপুর থেকে গুয়াহাটি ফিরছি। এই ঘটনাটার কি কোনো ব্যাখ্যা আছে? কোথায় তেজপুর আর কোথায় বর্নিহাট? 300-400 কিলোমিটার ডিস্টেন্স। উনি কি করে জানলেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি কারোর জন্য অপেক্ষা করছি? গেল ঘটনা। পৌঁছালাম গুয়াহাটি। গুয়াহাটি পৌঁছে তখন 3টে-3:30 বেজে গেছে। তো তখনকার দিনে গুয়াহাটির আচার্য ভবন আজকাল যেরকম অমরধাম হয়েছে, 4 তলা বিল্ডিং হয়েছে, সেরকম কিছু ছিল না। আসাম টাইপের ঘর ছিল। তো বারান্দার মধ্যে দাদা একটা বিছানা বিশ্রাম করছেন, আর সঞ্জীব মন্ডলদার ছোট ভাই বুকুনি ওখানে দাঁড়িয়ে। তো আমি মন্দিরের ভেতরে গাড়ি ঢুকিয়ে গাড়িটা পার্কিং এ রেখে আমি গিয়ে দাদাকে প্রণাম করলাম। দাদাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে দাদা বুকুনিকে বলছে, এই বুকুনি, আমার গরুর এসে গেছে রে, কালকে আবার আমি শিলং যাচ্ছি। আমি প্রণাম করে ওখানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ পর্যন্ত সরে এসেছি। যাই গেল, সেদিন চলে কেটে গেল। পরদিন সকালবেলা 8টার সময় আমাকে সঞ্জীব দা খবর পাঠালেন, আপনি গাড়ি লাগান, দাদা বলছেন বেরোবেন, শিলং যাবেন বললেন। ঠিক আছে। তো আমার সঙ্গে আমি যখন আসি, আমার সঙ্গে আমার মন্দিরের একটি ছেলেকেও নিয়ে আসছিলাম। তো ওকে আমি সঙ্গে সঙ্গে বললাম যে দেখ, দাদা বোধহয় শিলং যাচ্ছেন, আমি তো চান্স পাবো না খবর দিতে মন্দিরে, তুই এক কাজ কর, তুই যদি দেখিস আমি দাদাকে নিয়ে আমি বেরিয়ে গেছি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুই শিলং এ কাজলদাকে ফোন করে বলে দিস, তাহলে ওখানে ওরা রেডি থাকতে পারবে। আমি গেটের সামনে গাড়ি লাগিয়েছি। দাদার একটা ছোট্ট দণ্ড আছে, ছোট্ট, বা আমাদের সাধারণত যেরকম আমাদের পাঞ্জাদারি কর্মীদের বা যেরকম গুরুভাইদের দণ্ড থাকে, সেটার অর্ধেকটা যেরকম সাইজ, ঠিক এরকম একটা ছোট্ট দণ্ড আছে, অনেকে আপনারা দেখে থাকতে পারেন। সেই দণ্ডটাকে হাতের মধ্যে নিয়ে দাদা বেরিলেন। বেরিয়ে বর্তমান আচার্যদেব সিঁড়ির মধ্যে বসা আছেন। বর্তমান আচার্যদেবকে বললেন, এই বাবা, আমি শিলং যাচ্ছি রে, আমার সঙ্গে যেন কেউ না আসে, আমার সঙ্গে যেন কেউ না আসে। তো অনেকগুলো গাড়ি রেডি থাকতো তখন, দাদা কোথাও গেলে পেছনে পেছনে যাবেন। তো দাদা এসে গাড়িতে, আমার গাড়িতে ঢুকলেন, সামনের সিটে বসলেন। সঞ্জীব দাকে বললেন, আই সঞ্জীব ওঠ। সঞ্জীব দা পেছনে বসলেন, আমি স্টিয়ারিং এ বসছি। এই আমার প্রথম কিন্তু বিশ্ব দুনিয়ার মালিককে পাশে বসার, মানে প্রথম জীবনে। আমি তো বসেছি স্টিয়ারিং এ, কিন্তু দাদার ডান পাটা আমার বাঁ পায়ের সঙ্গে লেগে যাচ্ছে, আর ওখানে গিয়ার লিভার আছে, গিয়ার লিভারে হাত দিতে পারছি না। হাত পা থর থর করে কাঁপতে শুরু করেছে।
দাদা বললেন চলো। আমি গাড়িটা স্টার্ট দিয়ে একসাথে করে পা চাপ দিতে পারছি না, পাটা মানে আমি বসাতেই পারছি না, পা প্রচন্ড ভাবে কাঁপতে শুরু হয়েছে, পা হাতও কাঁপছে। কোন রকমে মন্দির থেকে বেরিয়ে রাস্তায় উঠেছি। মন্দির থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তাটা হচ্ছে শিলং যাওয়ার রাস্তা। আমি গাড়িতে স্পিড উঠাতে পারছি না, এমন অবস্থা হয়েছে। ওরা হাফ কিলোমিটার ক্রস করতে পারিনি। দাদা সঞ্জীব দাকে বললেন, এই সঞ্জীব, এই ঠেলা গাড়ির মতো গাড়ি চালাচ্ছে, আমাকে কখন পৌঁছাবে? তো পেছন থেকে সঞ্জীব দা আমাকে বলছেন, কি মানিক দা, আপনার গাড়িতে স্পিড উঠাতে পারছেন না? আগে আমি চেষ্টা করছি বলে একটুখানি অ্যাক্সেলেটারে চাপ দিয়েছি, একটু স্পিড উঠেছে, একটু মোশন উঠে গেছে। সঙ্গে সঙ্গে আবার চিৎকার দিয়ে বলছে, এই সঞ্জীব, এয়ারপ্লেনের মতো গাড়ি চালাচ্ছে, আমাকে মারবে নাকি? এখন ওই মুহূর্তে আমার যে কি পরিস্থিতি হয়েছিল আপনাদেরকে ঠিক ভাষায় বোঝাতে পারবো না। আমি না স্পিড দিতে পারছি, না স্পিড কমাতে পারছি। এরকম অবস্থায় দোদুল্যমান অবস্থায় গাড়ি চালাচ্ছি, প্রচন্ড নার্ভাস লাগছে। সব থেকে বড় কথা, এগুচ্ছি, কিছু দূর গিয়েই একটা চার মাথা আছে, একটা পয়েন্ট, ওটাকে বলে গণেশগুড়ি পয়েন্ট, দিসপুর, যেখান থেকে ডান দিকে বা দিকে দুটো রাস্তা চলে গেছে, আর সোজা রাস্তাটা যেটা গেছে ওটা শিলং এর দিকে চলে গেছে। তো আমি তো জানতাম যে উনি বলেছেন শিলং যাবেন, আমি মোশন নিয়েছি, পোজ নিয়েছি, আমি সোজা যাব। ঠিক ওই পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে দাদা বলছেন, এই বাদিকে চলো। বাদিকে টার্নিং নিয়ে যে রাস্তাটায় ঢুকেছি, ওই রাস্তাটার নাম শুধু আমি জানতাম, ওই রাস্তার নাম হচ্ছে জিউ রোড। জিউ রোড, কিন্তু রাস্তাটা কোথায় গেছে, ওটার গন্তব্য কোথায় আমার জানা ছিল না। এরপর থেকে দাদা ডায়ে চলো, বায়ে চলো, ডান দিকে ঘোরাও, বাদিকে ঘোরাও, এই করতে 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 প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমি হঠাৎ খেয়াল করলাম আমি একটা গভীর জঙ্গলে ঢুকেছি, যেখানে দিনের বেলা অন্ধকার, আর গাড়িটা পাহাড়ের গা ঘেঁষে যে রাস্তায় গাড়িটা চলছে, সেই গাড়িটা শুধু মানে একটা গাড়ি ক্রস হবে না, যদি উল্টো দিক থেকে আরেকটা গাড়ি আছে তাহলে মানে বিপজ্জনক হয়ে দাঁড়াবে। দুটো গাড়ি ক্রস হওয়া খুব কঠিন কাজ। আর ডান দিকে খাই, ডান দিকে তাকালে মনে হয় যেন অনেক নিচে, মানে লেভেলটা নিচে, অনেক নিচে, মানে গাড়ি যদি কাত হয়ে পড়ে যায় তাহলে 1000 ফুট নিচে পড়ে যাবো আমরা। আমার ভীষণ ভয় লাগছে। তিনি অন্তর্যামী, ঠিক জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে আমি ভয় পাচ্ছি। সঞ্জীব দাকে বলছেন, এই সঞ্জীব, জিজ্ঞেস করতে ও ভয় পাচ্ছে নাকি। সেদিন ওই যে মন্দির থেকে বেরিয়েছি আর রাত 10টার সময় মন্দিরে ফিরেছি, এই দীর্ঘ সময়ের মধ্যে পূজ্যপদ দাদা আমার সঙ্গে সরাসরি কোনো কথা বলেননি। যা কিছু কথা হয়েছে ভায়া সঞ্জীব দা। সঞ্জীব দা বলছেন, কি মানিক দা, আপনাকে ভয় লাগছে গাড়ি চালাতে? আমি উত্তরে যে কথাগুলো আমি বলেছিলাম সেই সময়, সেই কথাগুলো জীবনে আর কোনোদিন বলার সাহস আমার হয়নি, বা হবেও না। এরকম বলা যায় না, কিন্তু আমি বলে ফেলেছি কথাগুলো। আমি সঞ্জীব দাকে বললাম যে বিশ্ব দুনিয়ার মালিক আমার পাশে বসে, আমার আবার ভয় কিসে? দাদা মুচকি মুচকি হাসছেন। হ্যাঁ, গাড়ি চলছে। কিছু দূর যাওয়ার পর আবার দাদা জিজ্ঞেস করছেন সঞ্জীব দাকে, এই জিজ্ঞেস করতে ওর বউ ছেলে মেয়ের কথা মনে পড়ছে কিনা। আবার কিছু দূর যাওয়ার পর বলছেন, এই তার জিজ্ঞেস করতে ওর তেল পোড়াচ্ছি, ওর কষ্ট হচ্ছে না তো। আমি ঠিক বুঝতে পারছি তিনি আমাকে সাহস যোগানোর জন্য তিনি আমাকে বারবার সঞ্জীবদার মাধ্যমে আমাকে এই কথাগুলো বলছেন। অনেক দূর জঙ্গলের ভেতরে যাওয়ার পর সামনের রাস্তাটা দুভাগ হয়ে গেছে, আর সোজা যে রাস্তাটা গেছে সেই রাস্তার উল্টো দিক থেকে একটা লেংটি পড়া লোক আসছে।
গভীর অরণ্য। কিন্তু দাদা ওই মুহূর্তেই সঞ্জীবদাকে বললেন, জিজ্ঞেস করতো ও অসমীয়া ভাষায় কথা বলতে পারে কিনা। সঞ্জীবদা আমাকে জিজ্ঞেস করলেন, কি মানিকদা আপনি অসমীয়া ভাষায় কথা বলতে পারেন? আমি বললাম, আজকে অল্প অল্প পারি। তখন দাদা বললেন, ওকে বল গাড়িটা থামিয়ে নেমে গিয়ে ওই লোকটাকে অসমীয়া ভাষায় জিজ্ঞেস করতে যে রাস্তা দুটো কোন দিকে, কোন রাস্তাটা কোথায় গেছে। তো আমি নামলাম গাড়ি সাইড করে। সাইড করবো কি, রাস্তা তো পুরোটা রাস্তায় কাভার করে আছে গাড়িটা, 2 ফুট 2-3 ফুটের মতো ডান দিকে জায়গা আছে। তো আমি নেমে গিয়ে ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে রাস্তা দুটো কোথায় কোথায় গেছে। ওই লোকটি আমাকে যে উত্তর দিল তাতে বোঝা গেল সোজা রাস্তাটা সোনাপুর বলে একটা জায়গা আছে আসামে যাওয়ার, আপার আসামে যাওয়ার, সেই রাস্তায় বেরিয়ে গেছে। আর ডান দিকে যে রাস্তাটা গেছে সে রাস্তাটা কোথায় গেছে সে জানে না। আমি এসে তাই বললাম। দাদা বললেন, ডান দিকেই চলো। মানে যে রাস্তাটার কোথাও জানে না, দাদা বললেন ওই রাস্তায় যেতে। যাই হোক, গাড়ি চলছে। বাদিকে পাহাড়ের গায়ে গায়ে কলা বাগান আছে, দেখা যাচ্ছে বিশাল বিশাল কলার বাগান। দাদা এক স্বর্গীয় ভাব। তখন দাদার শরীর থেকে মনে হচ্ছে যেন লক্ষ লক্ষ ভোল্টের আলো বেরোচ্ছে, দিব্য দ্যুতি। আমার মনে আছে, এখনো মনে পড়ে। সঞ্জীব দাকে জিজ্ঞেস করছেন, বলছেন কথাগুলো, জানিস সঞ্জীব, ওই যে কলা বাগানগুলি দেখছিস, কলার গাছগুলো, ওইসব কলার গাছের কলা আমি খেয়েছি। আমি এখানে অহরহ এসে থাকি। চলছে গাড়ি, চলছে বেশ, বোধহয় 2-3 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ এক জায়গায় দেখলাম বাদিকে একটা সাইনবোর্ড লাগানো আছে, রোড ক্লোজ। আর ডান দিকে সামনেই একটা কালভার্ট, তার পাটাতন নেই, কিন্তু 3টে বিশাল বিশাল ভীম রয়েছে কালভার্টের, কিন্তু উপরের পাটাতন গুলো ভাঙা, কিছুটা ভাঙা কিছুটা নেই, এরকম। দাদা বললেন, গাড়ি থামাও। গাড়ি থামালাম। দাদা গাড়ি থেকে নামলেন। সঞ্জীব দাকে বললেন, জলের বোতলটা দে। সঞ্জীব দা জলের বোতল দিলেন। দাদা একটু দূরে গিয়ে পেচ্ছাপ করলেন। এসে দাদা যে কি করে ওই কালভার্টটা পেরিয়ে গেলেন আমি কিন্তু কিছুই দেখিনি। দাদা ওপারে গিয়ে, সেদিন দাদার পরনে ছিল লুঙ্গি আর গায়ে ছিল গেঞ্জি। দাদা কালভার্টের ওই পারে গিয়ে দুহাত দিয়ে ডাকছেন আমাকে। আমি তো বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। সঞ্জীব দা আমার পিছে আঙুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বলছে, মশাই দাদা আপনাকে ডাকছেন, আপনি গাড়ি নিয়ে যান ওই পারে। আমি তখন সঞ্জীব দা বলছি, সঞ্জীব দা এই গাড়ির কালভার্টের পাটাতন নেই, গাড়ি পার হবে কি করে? ওসব জানি না মশাই, আপনি গাড়ি নিয়ে যান। আমি সঙ্গে সঙ্গে স্টিয়ারিং এ বসে গাড়ি স্টার্ট দিয়ে, সঞ্জীব দা উঠেছে, আমি গাড়ি স্টার্ট দিয়ে সেই কালভার্টটা কি করে পেরোলাম আজ অবধি তার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। গাড়ি কি করে পের হলো সেই কালভার্টটা তাও জানি না। কালভার্টটা পের হওয়ার পরে যখন গাড়িটা দাঁড় করালাম, দাদা উঠে বসলেন, বললেন চলো। একটু দূর যখন গেছি তখন দেখলাম একটা বাস দিয়ে একটা গেট আটকানো হয়ে গেছে এবং দুদিকে দুটো সিপাই বসে আছে। তখন বুঝতে পারলাম যে এটা কোনো মিলিটারি এরিয়া। পরে জানতে পেরেছি ওটা ক্যান্টনমেন্ট এরিয়া ছিল। সেই ক্যান্টনমেন্টের এন্ট্রি গেট এটা। গাড়ি সাইড করেছি। সঞ্জীব দা নেমে গাড়ি থেকে ওই সেন্ট্রির ওখানে গেছেন। বোঝা গেল যে ওখানে কিছু এন্ট্রি করতে হবে। রেজিস্টার আছে টেবিলের উপরে, সিপাই দাঁড়িয়ে আছে। তো সঞ্জীব দা গিয়ে ওই রেজিস্টার খুলে এন্ট্রি করতে করতে শুরু করেছেন। ততক্ষণে দাদা ওই সেন্ট্রির সামনে গিয়ে দাদা একটা পোজ দেন, দুটো হাত পেছনে রেখে। আপনারা অনেকেই দেখে থাকতে পারেন, দুটো হাত পেছনে দিয়ে একটা অপূর্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকেন।
ওই সিপাহীর সামনে যখন গিয়ে উনি দাঁড়ালেন, সিপাহী পুজোপতি দাদাকে দেখে সঞ্জীবদার হাত থেকে ছো মেরে সেই রেজিস্টারটা নিয়ে বন্ধ করে উল্টো দিকের সিপাহীকে বলছে, এই ডান্ডা ওঠা। ওপাশের সিপাহী সেই বাসটা তুলে দিল। দাদা চুপচাপ এসে গাড়িতে বসে বললেন, চলো। আমরা ক্যান্টনমেন্টটা পেরিয়ে গেলাম। পেরিয়ে যখন পেরোলাম, ঠিক তখন আরেকটা কালভার্ট পেলাম বেরোনোর গেটে। এখানেও আরেকটা ঘটনা ঘটলো, যে ঘটনার আজ অবধি কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। কালভার্টের উপরে ওঠার সঙ্গে সঙ্গে বাদিকে একটা ফার্নিচারের দোকান দেখা গেল, কাঠের ফার্নিচারের। দাদা বললেন, এই দাঁড় করা গাড়ি। আমি দাঁড় করালাম গাড়ি। দাদা বললেন সঞ্জীব দাকে, এই সঞ্জীব, ওকে বল ওই দোকানে গিয়ে পালকের দাম কত, আলনার দাম কত, সোফা সেটের দাম কত, চেয়ারের দাম কত, ড্রেসিং টেবিলের দাম কত জেনে আসছে। আমি গেলাম, গিয়ে সেই দোকানিকে জিজ্ঞেস করলাম, সবকিছু জিজ্ঞেস করে যখন আসলাম, এসে বললাম, কিছুই বললেন না, বললেন চলো। কেন বা আমাকে পাঠালেন, কেন বা আমাকে দিয়ে সেই দাম দর জিজ্ঞেস করলেন, কিছুই বুঝলাম না। আজ অবধি সেই ঘটনার কোনো ব্যাখ্যাই আমি খুঁজে পাইনি। যাই হোক, ওখান থেকে বেরিয়ে যখন আমরা শহরে আবার ঢুকেছি, ঠিক মন্দিরের সামনে যখন এসছি, গুয়াহাটি মন্দিরের সামনে, তখন মন্দির থেকে সন্ধ্যা প্রার্থনার শঙ্খের আওয়াজ শোনা যাচ্ছে। আমি তখন মনে মনে ভাবছি যে দাদা এখন বলবেন, তাহলে মন্দিরের ভেতরে গাড়ি ঢুকাই, কারণ প্রার্থনা শুরু হয়ে গেছে। দাদা বললেন, এই দাঁড় করা আছে। ঠিক মন্দিরের উল্টো দিকে আমাদের গুরুভাই মিষ্টির দোকান আছে, গুঞ্জন, ওই মিষ্টির দোকানের নাম। বললেন ওখানে সাইড কর। ওই গুঞ্জনের সামনেই আমি গাড়িটা সাইড করলাম। পুজোপতি দাদা, সঞ্জীব দা এবং আমি স্টিয়ারিং এ বসা তিনজনে আমরা প্রার্থনা শুরু করেছি। প্রার্থনা এর আগে আমি যখন বাইরে বেরোতাম, তখনও আমি প্রার্থনা করে জয়রাধেও করতাম সঙ্গে সঙ্গে। সেদিনও আমি সেই রকম প্রার্থনা শেষ হয়ে গেছে, গুরুবন্দনা শেষ করে জয়রাধে রাধে করে হাততালি দিয়ে জয়রাধে রাধে করছি। আর আমি খেয়াল করিনি দাদা প্রণাম করছে। পেছন থেকে সঞ্জীব দা প্রচন্ড বেগে আমার পিঠে আঙ্গুল দিয়ে খুঁটিয়ে বসে ইশারা। আমি তখন পেছনে ঘাড় ঘুরিয়ে যখন দেখলাম যে সঞ্জীব দাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, সঞ্জীব দা আমাকে হাতের আঙ্গুল দিয়ে ঠোঁট বন্ধ করে বলেন, চুপ। আমি তখন বন্ধ করে দিলাম, আর জয়রাধে করলাম না। পরে আমি সঞ্জীব দাকে জিজ্ঞেস করছিলাম, আপনি আমাকে আটকালেন কেন, জয়রাধে করতে নাই নাকি? তখন সঞ্জীব দা বলছিলেন যে ঠাকুর পরিবার বাইরে বেরোলে, রাস্তায় ঘাটে কোনো সময় প্রার্থনার সময় হলে গুরুবন্দনা অবধি করতে হয়, জয়রাধে করার প্রয়োজন নেই, দরকার পড়ে না। যাই হোক, প্রার্থনা শেষ হলো। আমি এখন ভাবলাম যে এখন অন্তত দাদা মন্দিরে ঢুকবেন। আর এর মধ্যে সব থেকে আশ্চর্যের বিষয়, এই যে সকালবেলা বেরিয়েছিলাম, রাত তখন 10:30 বাজে, তখন পর্যন্ত আমরা কিছু খাইনি, কিন্তু কোনো ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু অনুভব করতেই পারিনি, মনেই হয়নি যে আমরা খাইনি। দাদা বললেন, চলো কামিনীদার বাড়িতে। কামিনীদা মানে গুয়াহাটি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী এবং পূজ্যপাদ দাদার অসম্ভব প্রিয় বন্ধু বৎসল। তো ইষ্ট পরিবার যখন গুয়াহাটিতে থাকেন, তখন কামিনীদার পরিবারের লোকেরা, কামিনীদার স্ত্রী, তার 2 মেয়ে 1 ছেলে, সবাই ওরা মন্দিরেই থাকেন। সে রাত্রিরে 2-3 ঘন্টার জন্য বাড়িতে যান, আবার ভোরবেলা চলে আসেন। তো থাকার কথা না। তারা বললেন চলো, গেলাম। রূপনগরে কামিনীদার বাড়িতে যখন গাড়ি ঢুকালাম, দাদা সোজা গিয়েই দরজায় নক করে ডাকছেন নাম ধরে, কামিনীদার মেয়ের নাম ধরে ডাকছেন, এই দীপু, এই দীপু, দরজা খোল। দেখলাম গুয়াহাটি কামিনীদার ছোট মেয়ে দরজা খুললো। দাদা বললেন, শিগগিরই তুই চা বসা, আর একটু মুড়ি আর চানাচুর দিয়ে আমাদেরকে খাই, আমরা খাইনি সারাদিন। আর খবরদার মন্দিরে, আমি এখানে এসছি, এটা খবরটা তুই মন্দিরে দিবি না।
খেলাম, আমরা খেয়ে টেয়ে বেরোলাম। রাত্রিরে 11টার সময় আমরা গুয়াহাটি মন্দিরে ঢুকেছি, দেখলাম লাইট টাইট সব নেবানো, প্রত্যেকটি গুরু ভাই তটস্থ, চিন্তিত। বর্তমান আচার্যদেব, পূজনীয় সিপাহীদা, বিঙ্কিদা সবাই একদম তটস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে, পিন ড্রপ সাইলেন্ট, কোনো আওয়াজ নেই। আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে শঙ্করী মা, 9:30 বাজে। দাদা আমি আজকে এখানেই শর্মিষ্ঠা, দাদা আমি শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা মা, শর্মিষ্ঠা মা, জয় গুরু, জয় গুরু, জয় দাদা গুরু। দাদা বলুন আমার বলুন দাদা এই শুরু ঘটনাটা করুন, বলুন থামবেন না। বলুন। হ্যাঁ দাদা বলুন এই ঘটনাটা বলুন দাদা। হ্যাঁ, থামবেন না, আপনার সময় শেষ হলে এত সুন্দর জিনিস রাস্তার মাঝখানে আটকে দিলে পরে। দাদা দাঁড়ান 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 বলুন বলুন দাদা। তো তাহলে বলি, তিনি এই যে 11:30টার সময় ঢুকলাম, তার মধ্যিখানে ওখান থেকে তাকিয়ে তো বেরিয়েছি, বেরোনোর পর আমি বলবো এখন দাদা ঢুকবেন ভেতরে। ও বাবা, ওখান থেকে আবার বললেন বাইরে চলো, বলে গুয়াহাটিতেই একটা জায়গা আছে অনেক পাহাড়ের উপরে, একটা গান্ধী মন্দির, ওটার নাম, ওখান থেকে পুরো গুয়াহাটি শহরটা দেখা যায়। দাদা ওখানে নিয়ে গেলেন, আমাকে ডায়ে বায়ে বললে উপরে উঠালেন। তারপর আর ওখানে গেছে সঞ্জীব দাকে বললেন, এই সঞ্জীব, ওকে জিজ্ঞেস কর নিচে যদি নেমে যাই এখন আবার ও কি নিজে নিজে উঠতে পারবে? তো সঞ্জীব দা আমাকে জিজ্ঞেস করলেন, কি মানিক দা আপনি উঠতে পারবেন তো আবার? আমি বললাম আগে পারবো, কারণ আমার তখন কনফিডেন্ট এসে গেছে, বিশ্বাস এসে গেছে, মানে দুনিয়ার যত শক্তি ছিল আমার, তা আমার ভিতরে সঞ্চয় হয়ে গেছে। আর আমার আমার তখন এমন মানে এমন মনের অবস্থা হয়েছিল যে বিশ্বের দুনিয়ার মালিক আমার সঙ্গে আছেন, আমার আবার ভয় কিসে, আমি নির্ভয়ে উপরে উঠে গেছি। যাই হোক, এই করে শেষে রাত্রিরে ফিরেছি। সেখানে আরেকটি ঘটনা আমি ছোট্ট করেই বলছি আপনাদেরকে। দেখুন, তিনি তিনি যে কত দয়াল আর কিভাবে যে রক্ষা করেন আমাদেরকে, এটা মানে আশ্চর্য হয়ে গেছে। এই গুয়াহাটি মন্দিরে তখন ইয়ে ছিল, এই আর্ট ফিলিং এর কাজ চলছে। তো বুঝতে দাদা নিজে অর্ঘ্য সংগ্রহ করছেন। তো অর্ঘ্য সংগ্রহ করছেন, যাকে যা বলছেন সেই করছে। কাউকে বলছেন এই তুমি দিবে 1 লাখ টাকা, তুমি দিবে 2 লাখ টাকা। তো এক সময় আমাকে বললেন, আমাকে আমাকে সরাসরি বলেননি, ওই কামিনীদাকে বলছেন, আয় কামিনীদা, মালিক শর্মা 2 লাখ টাকা দেবে, নাম লিখে রাখুন। তো আমি তখন সঙ্গে সঙ্গে পুজো দাদাকে বললাম, আগে আমার কাছে তো এখন এই মুহূর্তে টাকা নেই, আমি মার্চ মাসে যখন বিল পাবো, আমার গভর্নমেন্ট ব্যবসা ছিল গভর্নমেন্টের সঙ্গে, বিশেষ করে মেঘালয় পুলিশের সঙ্গে, পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে বিজনেস ছিল খুব বেশি। তা আমি বললাম যে আমি যখন 31 মার্চে বিল পাবো, তখন ওখান থেকে আমি দিতে পারবো। তখন দাদা বললেন, এক কাজ করো, তুমি নববর্ষ উৎসবে যখন যাবে তখন ড্রাফট বানিয়ে নিয়ে যাবে। আমি লাগবে, কিন্তু বললাম তো দাদাকে, কিন্তু আমাদের রাজ্যের যা পরিস্থিতি, প্রতি বছরই লক্ষ লক্ষ টাকার বিল পেন্ডিং থাকে, ও পেমেন্ট করতে পারে না। তো ঠিক 31 মার্চের দিন প্রায় 200-250 সাপ্লায়ার বসে আছে অফিসে, এসপি অফিসে, আর আমি এসপির রুমে বসে আছি, এসপির সঙ্গে বসে গল্প করছি। রাত 2টো বেজে গেছে, হেডকোয়ার্টার থেকে কোনো স্যাংশন আসছে না। রাত 2:30টার সময় অ্যাকাউন্টেন্ট যে ছিল সে এসপির রুমে ঢুকে বলছে, স্যার মাত্র 2 লাখ টাকা এসছে, আর বাইরে বারান্দায় প্রায় 200-250 সাপ্লায়ার আছে, 10-15 কোটি টাকার বিল পেন্ডিং আছে, আমি এই টাকা কাকে দেবো কাকে না, আপনি বলুন, আপনি যা বলবেন আমি তাই করবো, আপনি অর্ডার দিবেন আমি তাই করবো। এসপি সোফাতে কাত হয়ে টিভি দেখছিল, আমিও সোফার আরেকটা সোফায় বসে আছি। আর আমি এই যত রাত হচ্ছে তত সেদিন আমার মনে আছে আমি কিভাবে যে প্রচন্ড ভাবে নাম করছি, আর দাদাকে বলছি, দাদা আমি তো আশীর্বাদ নিয়েছি, আমি কি পারবো, যদি আজকে কোনো টাকা না আসে আমি কি করে তোমার আশীর্বাদ পূরণ করবো, কাতর ভাবে ডাকছি। আর এত স্পিডে নাম করছি, আমি এরপরে আর কোনোদিন এরকম ভাবে নাম করতে পারি।
ঠিক 2:30টার সময় যখন ওই অ্যাকাউন্টেন্ট ঢুকে এসপি কে বলছে যে 2 লাখ টাকা এসছে, এসপি তড়াৎ করে সোফাতে উঠে বসে বলছে, তুমি এক কাজ করো, আমি গাড়ি দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। আর যখন যাওয়ার পথে বারান্দায় সবাইকে বলবে যে এবছর কোনো ফান্ড আসেনি, নেক্সট ইয়ার পেমেন্ট হবে সব দিন, বলে তুমি চলে যাও। 10টার সময় তুমি ফিরে এসো অফিসে, এসে এই 2 লাখ টাকা শর্মাকে দিয়ে দাও। আমার ওখানে সোফায় বসে বসে আমি অজরে কাঁদছি এই ঘটনাটা দেখে। তো এসপি মিস্টার হানামান, ও খ্রিস্টিয়ান লোক, ও বলছে তুমি কাঁদছো কেন? আমি তখন ওকে আমার সত্যি ঘটনাটা বললাম যে আমার গুরুদেবের আশীর্বাদ হয়েছিল এইভাবে, কিন্তু আমি তো টেনশনে ছিলাম যে পাবো কিনা, কিন্তু তোমাকেও তো আমি বলি নাই যে আমার টাকার প্রয়োজন আছে 2 লাখ টাকা, তুমি আমাকে এইভাবে সাহায্য করলে, তোমার ভেতরেই আমার ঠাকুর ঢুকে আমাকে সাহায্য করেছেন। ও খ্রিস্টিয়ান লোক, ও কিন্তু তখন বুঝতে পেরেছে ব্যাপারটা, বলছে যে তোমার গুরুর কৃপাতেই তাহলে তুমি পেলে। এইভাবে তিনি প্রতিনিয়ত ঠাকুর আমাদেরকে রক্ষা করে চলেন, কিন্তু আমরা তাকে দিতে পারি না কিছু। যখন এই ড্রাফটটা নিয়ে আমি দেওঘরে পৌঁছেছি, রাত্রির হয়ে গেছে, প্রায় 7টা 7:30 নাগাদ আমি পৌঁছেছি। পৌঁছেই গেস্ট হাউসে জিনিসপত্র দেখে চান টান করে আমি দাদার ওখানে যাব তাড়াতাড়ি, এসে দেখি দাদা উঠে গেছে। তো তখনকার দিনে ওই হসপিসের নিচে ঘরটাতে দাদা থাকতেন, আর ওখানে সীমিত সংখ্যক কর্মীদের ভেতরে ঢুকার পারমিশন ছিল। তার মধ্যে ছিলেন যেমন কলকাতার ভাস্কর চক্রবর্তীরা, গৌতম চক্রবর্তী, তারপর দুলাল মজুমদার, বিনায়ক মহাপাত্র, এরকম ওই কয়েকজন, স্বপন বিশ্বাসদা, তার মধ্যে আমি একজন ছিলাম। তো আমি গিয়ে যখন দেখলাম যে দাদা উঠে গেছেন, তো আমি ভাবলাম যে ঠিক আছে, ঘরে ঢুকে একটা প্রণাম করে আর ড্রাফটটা দিয়ে চলে আসবো। তো আমি যখন হসপিটালের ওই দরজার সামনে গেছি, দেখি একদিকে আশু গাঙ্গুলিদা আর একদিকে আসামের আনন্দ দত্তদা দাঁড়িয়ে আছে। আমি দরজাটা টেনে, হালকা টেনে আমি জাস্ট খালি ভেতরে ঢুকেছি, ঢুকার সঙ্গে সঙ্গেই পুজোর দাদার যে রূপ দেখলাম, মহাভারতে অর্জুনকে শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, ঠিক মনে হচ্ছে যেন সেই বিশ্বরূপ আমি দর্শন করছি। নিচে ওখানে জামালদা মন্দিরে ভারপ্রাপ্ত কর্মী জিতেন দত্ত তার শালী ক্ষমা, যে এখন পূজনীয় বড় বৌদির সঙ্গে থাকে, ক্ষমা বসে আছে মেঝেতে। আর পূজ্যপদ দাদা শ্রীরামকৃষ্ণের একটা ছবি আপনারা দেখে থাকতে পারেন, বাঁ হাতটা বুকে লাগানো, ডান হাতটা আকাশের দিকে তোলা, ঠিক সেরকম পোজ করে দাদা ওকে বলছেন, তুই জানিস আমি লক্ষ মাইল দূরে কোথায় কি হচ্ছে সব বলে দিতে পারি, তুই আমাকে কি ভেবেছিস, আমি কিছুই জানি না? কি ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন সেই ঘটনার আমি জানি না, কিছুই জানি, আমি শুধু ওই কথাগুলো শুনলাম। আর আমি ঢুকে দরজার সঙ্গে ঠাকিয়ে দাঁড়িয়ে আছি, প্রণাম করতে পারছি না। এক মুহূর্ত গেল না, দাদা একদম নর্মাল হয়ে গেল। কি শর্মাজি, কখন আসা হলো? আমি আগে এই মাত্র এসেছি। আমি প্রণাম করে আর কোনো কথা না বলে দরজাটা টেনে খুলে আমি জাস্ট খালি বাইরে বেরিয়েছি। আমার এক হাতে আশু গাঙ্গুলি আর এক হাতে আনন্দ দত্তদা, দুজনে চেপে ধরেছে। রজমশাই আপনি ঢুকলেন কি করে? আমি তখন বুঝতে পেরেছি যে রেস্ট্রিকশন ছিল, ওরা খেয়াল করে নিয়ে আমি ঢুকে গেছি। আমি বললাম যে আপনারা আমাকে, আমি যখন আপনাদের সামনে দিয়ে আমি ভেতরে ঢুকলাম, আপনারা আমাকে আটকানোর কথা উচিত ছিল, বলে আমরা তো দেখিনি আপনি যে ঢুকলেন। তো এই যে ঘটনাগুলি ঘটে, এই ঘটনাগুলির ব্যাখ্যা কোনোদিন খুঁজে পাওয়া যায়। যাই হোক, আজকে আর বেশি আগে বাড়ছি না, আরেকদিন না হয় হবে। অনেক অনেক ঘটনা আছে, এগুলো বলতে গেলে কতদিন লাগবে জানি না। জয়গুরু, সবাই ভালো থাকবেন, সবাই মঙ্গল কামনা করি পরম পিতার রাতুল চরণে। এভাবেই জন্য আমরা
প্রতিদিন মিলিত হতে পারি। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা, জয় গুরু। কি অসাধারণ কথা শোনালেন। আমরা প্রত্যেক পড়াতে পড়াতে যেন অনুভব করছিলাম তাকে, তাকে দেখতে পারছিলাম, আপনার চোখ দিয়ে আমরা যেন তাকে দেখতে পেলাম। জয় গুরু দাদা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি ভাগ্যবান যে ওনার মানে আপনি বিশ্বরূপ দর্শন করতে পেরেছেন। তিনি অন্তর্যামী, তিনি যে কে আপনার কথা শুনে আমরা উপভোগ করলাম তাকে। জয় গুরু দাদা, ভালো থাকুন। আর আপনার কাছে কাতর অনুরোধ, যদি আপনি কন্টিনিউ করেন, তা আমাদের রেকর্ডিং গুলো হচ্ছে, এটা আমাদের থাকবে, এটাই আমাদের অ্যাচেট হয়ে থাকবে যদি আপনি কন্টিনিউ করেন। জয় গুরু, ভালো থাকুন দাদা। যদি কন্টিনিউ করেন, এই অনুরোধটুকু রাখলাম। জয় গুরু দাদা।